কমার্সের নামে প্রতিষ্ঠান ও ব্যক্তির মাধ্যমে কত টাকা পাচার হয়েছে এবং নেপথ্যে কারা জানতে চেয়েছে হাইকোর্ট। আবারও ডলারের বিপরীতে কমল টাকার মান, বেড়েছে রিজার্ভ, রেমিটেন্স পাঠানোর নিয়ম শিথিল। নিত্যপণ্যের দাম বাড়ানোর কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা নিতে পারছে না, অভিযোগ ক্যাবের। লিটন মুশফিকের সেঞ্চুরিতে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ালো টাইগাররা, ঢাকা টেস্টে প্রথম দিনে সংগ্রহ 277 রান। আসসালামু আলাইকুম, মুশফিকুস সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। একেএস টিমটিবার শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ই কমার্সের নামে প্রতিষ্ঠান ও ব্যক্তির মাধ্যমে বিদেশে কত টাকা পাচার করা হচ্ছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে অর্থ আত্মসাৎ ও বিদেশে ই কমার্সের অর্থ পাচারের ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত এবং কাদের ব্যর্থতায় অর্থ পাচার হয়েছে সংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ই কমার্সের প্রতিষ্ঠানের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খুঁজে বের করতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ই কমার্স প্রতিষ্ঠান থেকে কী পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে তা নিরূপণ করতে দুদকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত। ই কমার্স এই দেখভালের দায়িত্বটা আসলে কার, এই রেগুলেশনটা কে করবে? তো এই রেগুলেটরি বডি একটা তৈরি করার জন্য ডিরেকশন চেয়েছি মহামান্য হাইকোর্টের কাছে। উনি সন্তুষ্ট হয়ে রুল এবং ডিরেকশন দিয়েছে যে একটা রেগুলেটরি ইন্ডিপেন্ডেন্ট বডি কেন গঠন করা হবে না টু ওভারসি দ্য ই কমার্স ট্রেডিং। এটাই মূলত কোর্ট সন্তুষ্ট রুল দিয়েছে এবং ডাইরেকশন দিয়েছে। আবারও ডলারের বিপরীতে টাকার মান কমালো বাংলাদেশ ব্যাংক। সোমবার প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য 40 পয়সা বাড়িয়ে 87 টাকা 90 পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কিছুটা বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক বাণিজ্যে ঘাটতি কাটিয়ে ওঠার পাশাপাশি রিজার্ভ বৃদ্ধির উদ্যোগ নিতে হবে সরকারকে। হাসানুল শাওনের রিপোর্ট। চাপের মুখে বিশ্ব অর্থনীতি, যার প্রভাব পড়ছে বাংলাদেশেও। বিশেষ করে বাণিজ্য ঘাটতির প্রভাব পড়েছে সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে, যাতে বেশ কিছুদিন যাবৎ অস্থিরতা ডলারের বাজারে। এরই প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে বেশ কবার টাকার মান কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার আবারও প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য 40 পয়সা বাড়িয়ে 87 টাকা 90 পয়সা নির্ধারণ করা হয়েছে। বহির্বাণিজ্যে ঘাটতি, যার কারণে মুদ্রা বিনিময় হারের উপর চাপ এবং সেইটাকে ঠেকার দিকে রিজার্ভের উপরে চাপ, এই দুটো একই সূত্রে গাঁথা সমস্যা দুটো, কিন্তু দুটোকেই আপনার অ্যাড্রেস করতে হয়। এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন করে 2.6 মিলিয়ন ডলার বেড়ে এখন 42.35 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে এখন থেকে 5,000 মার্কিন ডলার অথবা 5 লাখ টাকার বেশি রেমিটেন্স দেশে পাঠালে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে রেমিটারের বাড়তি কোনো কাগজপত্র জমা দিতে হবে না এবং 2.5% হারে প্রণোদনাও মিলবে। রেমিটেন্স প্রবাহে আরও গতি আনতে সোমবার এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক। এই মুহূর্তের জন্য আসলে বাজারে ডলারের সরবরাহ স্থিতিশীল রাখার জন্য আপনাকে বিভিন্নমুখী পদক্ষেপ নিতে হবে এবং তার ভিতরে আপনাকে ডলারের রিজার্ভ বৃদ্ধি করার যেমন বিষয় রয়েছে, আবার অন্যদিকে আপনার কিছু নিরুৎসাহমূলক, কিছু প্রণোদনামূলক, কিছু সতর্কতামূলক এবং কিছু আবার আইনগত সুশাসনমূলক বিভিন্ন রকমের উদ্যোগই আসলে নেবার প্রয়োজন হতে পারে। তবে অনেক ব্যাংক এখনও প্রতি মার্কিন ডলারের মূল্য 100 টাকা ধরে প্রবাসী আয় সংগ্রহ ও রপ্তানি বিল নগদায়ন করছে বলেও জানা গেছে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। নিত্যপণ্যের দাম বাড়ানোর কারসাজির সাথে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠানগুলো কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না বলে অভিযোগ করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। অতি মুনাফা ও প্রতারণার শিকার ভোক্তারা শীর্ষক ওয়েবিনারে এ অভিযোগ করে সংগঠনটি। বাজেট সামনে রেখে জিনিসপত্রের দাম আরেক দফা বাড়ানোর পায়তারা চলছে বলে অভিযোগ করেন আলোচকরা। বাজার নিয়ন্ত্রণে অভিযানের নামে ভোক্তা অধিকার অধিদপ্তর যে জরিমানা করে তা অপর্যাপ্ত উল্লেখ করে প্রতারণার অপরাধে ব্যবসায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত বলে মনে করেন ক্যাবের সহসভাপতি ডক্টর শামসুল আলম। বাণিজ্য মন্ত্রণালয়ের বর্তমান কাঠামো ভোক্তা অধিকার রক্ষা করতে পারছে না অভিযোগ করে ভোক্তা অধিকার সংরক্ষণ নামে আলাদা বিভাগ করার দাবি জানান তিনি। অসাধু ব্যবসায়ীদের সুরক্ষা না দিতে ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিও আহ্বান জানান শামসুল আলম। এরপরে যদি না হয় তাহলে আমরা সর্বতোভাবে
যে কাজগুলো করতে পারবো, যে আইনের আশ্রয় নেওয়া, এমন কোনো খাত নেই যেখানে ব্যবসা, অসাধু ব্যবসা মাথা ছাড়া দেয়নি। তারা যে আমাদেরকে লুণ্ঠন করছে, তারা যে আমাদেরকে প্রতারিত করছে, সরকারি বা প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ যারা আছে তারাও এটাকে প্রোটেক্ট করতে পারছে না, করছে না। যে সমস্ত ব্যবসায়ীরা ঊর্ধ্বে থেকে সমস্ত ব্যবসা একেবারে শীর্ষ থেকে একেবারে কনজিউমার পর্যন্ত নিয়ন্ত্রণ করে, তাদের পর্যন্ত কেউ পৌঁছাতে পারছে না, সরকারও পৌঁছাতে পারছে না। টাস্কফোর্সের রুদ্ধদ্বার মিটিং এ যে 5 জন ব্যবসায়ী বৈধতাকে বা 6 জন ব্যবসায়ী নিয়ন্ত্রণ করেছে, তাদের নাম পর্যন্ত উচ্চারিত হয়নি। করোনা মহামারীর মধ্যে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক ও সামাজিক সংকট তৈরি করেছে জানিয়ে তা বন্ধে বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতিসংঘের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসক্যাপের ৭৮তম বার্ষিক অধিবেশনে পাঠানো ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন রকন উদ্দিন। এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় গঠিত হয়েছিল দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক এসক্যাপ। সোমবার থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়েছে কমিশনের ৭৮তম বার্ষিক অধিবেশন। সেখানে পাঠানো এক ভিডিও বার্তায় বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকট চলছে জানিয়ে তা মোকাবেলায় দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেবার আহ্বান জানান শেখ হাসিনা। When the world is struggling to recover from the impacts of the COVID-19 pandemic, the Russian-Ukrainian conflict came as a huge blow to the global economic and social stability. The poor and developing countries are experiencing the brunt of the war. The war must be stopped immediately and joint actions are needed to tackle the situation. এছাড়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে ও অঞ্চলভিত্তিক মুদ্রা ব্যবস্থাপনা গড়ে তুলতেও সবাইকে ভূমিকা রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। We expect enhanced focus and active support of the international community to safe, sustainable and dignified return of these displaced people. Assist member states to get united to pursue sufficient allocation of funds and technology for climate change victim countries. Enhance regional financial cooperation to improve regional crisis management capacity. এ সময় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। রকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে নার্ভাসনেসে ভুগছে সরকার, এ কারণে বেগম জিয়াকে নিয়ে কটূক্তি করেছে তারা। পদ্মা সেতু নির্মাণে কত টাকা খরচ হয়েছে সেই হিসেব দাবি করে তিনি অভিযোগ করেছেন, এ সেতু নির্মাণে দুর্নীতির সব মাত্রা ছাড়িয়ে গেছে। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া উচিত, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। মহানগরের বিভিন্ন ওয়ার্ড ছাড়াও কর্মসূচিতে যোগ দেন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, হত্যার হুমকির শামিল। কিন্তু কেন করেছেন তিনি করেছেন এই জন্য যে তিনি এখন নার্ভাস হয়ে গেছেন। তিনি দেখতে পাচ্ছেন যে তার ক্ষমতার দিন শেষ। তিনি দেখতে পাচ্ছেন যে এখন আর তিনি সামনে ক্ষমতায় আসতে পারবেন না। তার তত্ত্বে তাও টলমল হয়ে গেছে। বন্ধুগণ, আপনারা আপনাদের এই মন্তব্যের জন্য, এই কটূক্তি করার জন্য ক্ষমা চান জনগণের কাছে, অন্যথায় জনগণ আপনাদেরকে ক্ষমা করার সুযোগ দেবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, জনগণের কোনো উন্নয়ন হয়নি বর্তমান সরকারের আমলে। উন্নয়ন হয়েছে পিকে হালদারের মতো সরকারের সুবিধাভোগীদের। পদ্মা সেতু নির্মাণের হিসাবও দাবি করেন তিনি। জনগণের পকেটের টাকা থেকে যে ট্যাক্স কেটে নিয়েছেন, সেই জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু নির্মিত, এবং এখানে আপনারা যে দুর্নীতি করেছেন তার সমস্ত দুর্নীতির সীমা ছাড়িয়ে গেছে। পদ্মা সেতুর অর্থের জন্য জনগণের কাছ থেকে কত টাকা কিনেছেন, তাতে কত টাকা আপনারা এই পদ্মা সেতু ব্যয় করেছেন, আর কত টাকা আপনারা নিজেদের পকেটে বসেছেন। জনগণ জানতে চায়
যে সাপ্লায়ার্স ক্রেডিটে যে সমস্ত টাকা নিয়েছেন, কত টাকা নিয়েছেন, তার জন্য এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে কত টাকা গুনতে হবে ঋণ শোধ করার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ উল্লেখ করে তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর দাবিও জানান মির্জা ফখরুল। বিদেশে যাওয়ার সুযোগ করে দেন। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সৌদি সরকারের অনুমোদন সাপেক্ষে আগামী 31শে মে থেকে এবছরের হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি কমাতে সাধারণ যাত্রীদের তল্লাশি প্রক্রিয়ার আধুনিকায়ন করা হবে। আরও জানাচ্ছেন মিজান রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক দিক দেখতে সোমবার পরিদর্শনে যান বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। এ সময় তিনি বিমানবন্দরের বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন, কথা বলেন সাধারণ যাত্রীদের সাথে। পরে তিনি বলেন, দেশের প্রধান এই বিমানবন্দরে যাত্রী ভোগান্তি কমাতে তল্লাশি প্রক্রিয়া আধুনিকায়ন করা হবে। র্যান্ডম কোনো ইয়ে হবে না, যাত্রী প্রত্যেককেই ধরে নিতে হবে, তারা সবাই সম্মানিত যাত্রী। আমাদের প্রতিদিন 21,000 যাত্রীর মতো আসা যাওয়া, সবাইকে যদি এইভাবে ফেস করতে হয়, এটা কিন্তু যাত্রী সেবার অনুকূলে হবে না, এটা প্রতিকূলে চলে যায়। প্রত্যেক যাত্রীকে যাতে জিজ্ঞাসাবাদ না করা হয়, হয়রানি না করা হয়, যাদেরকে তারা প্রয়োজন মনে করবে তাকেই জিজ্ঞাসা করবে। এছাড়া চলতি হজ মৌসুমের বিভিন্ন দিক নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। জানান, সৌদি সরকারের অনুমতি পেলে এবছরের নির্ধারিত সময়ে হজ ফ্লাইট শুরু হবে। আমরা আনুষ্ঠানিকভাবে 31শে মে হজ ফ্লাইট উদ্বোধনের টার্গেট আছে। আমাদের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি আছে। আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি আমাদের প্রশাসনের একজন কর্মকর্তা, যিনি হজ মন্ত্রণালয় আছে, ডাইরেক্টর হজ, ওনার সঙ্গে কথা বলেছি যে জিনিসগুলো এটা সৌদি কর্তৃপক্ষ নির্ধারণ করে এবং এটা প্রতি বছরে এই ধরনেরই হয়। খুব দ্রুততম সময়ে তারা জিনিসটা জানায়, কিন্তু কাজে কোনো ব্যাঘাত ঘটে না। মাঙ্কি পক্সের বিষয়ে সরকার সচেতন রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের ক্রিকেটের আরও উন্নয়নে সব রকম সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলি। সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এই আশ্বাস দেন তিনি। এ সময় আইসিসির সহায়তা পেলে দেশের পুরুষ ও নারী ক্রিকেট দল সামনের দিনে আরও সাফল্য পাবে বলে আইসিসির চেয়ারম্যানকে জানান প্রধানমন্ত্রী। 2 দিনের সফরে রোববার বাংলাদেশে আসেন আইসিসি চেয়ারম্যান। সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট প্রসঙ্গ। ধ্বংসস্তূপের ভেতর থেকে দুর্দান্ত সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের রেকর্ড অবিচ্ছিন্ন 253 রানের জুটিতে 24 রানে 5 উইকেট হারানো বাংলাদেশ ঢাকা টেস্টের প্রথম দিন শেষে করেছে 277 রান। লিটন ক্যারিয়ার সেরা 135 ও মুশফিক 115 রানে অপরাজিত রয়েছেন। রিপোর্ট সুব্রত বাবির। রানের তরি পূর্ণ করে রাজার মতো ফিরছেন মুশফিক ও লিটন। দুজনে নামের পাশে সেঞ্চুরি, অবিচ্ছিন্ন 253 রানের রেকর্ড জুটি। সন্ধ্যায় স্কোরবোর্ডের চেহারায় সমানে সমান লড়াইয়ের কথা লেখা, কিন্তু সকালটা ছিল অসম গল্পের, বড় বেরঙিন মেঘে ঢাকা। ব্যাটিং উইকেটে বড় রানের প্রত্যাশায় টস জয়টাকেই মন খারাপের গল্প বানিয়ে ফেলেছিলেন টপ অর্ডাররা। হালকা সবুজ হবার উইকেট আড়মোড়া ভাঙার সময়টুকু পার করতে পারলেন না তারা। কাশুন রাজিতা ও আসিতা ফার্নান্দো, 2 লঙ্কান পেসারের গতি সঙ্গে ব্যাটারদের ভুল শটের প্রয়োগে 7 ওভারের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত বাংলাদেশ। জয় ও তামিমের সাথে সাকিব আল হাসানও রানের খাতায় খুলতে পারেননি। ব্যর্থতার চূড়াস্রোতে আজও আটকা রইলেন অধিনায়ক। আইসিসি চেয়ারম্যানকে পাশে বসিয়ে বিসিবি সভাপতির তাসের ঘরের মতো 24 রানে দলের 5 উইকেট ভেঙে পড়া দেখাটাই বড় পীড়াদায়ক ছিল। 25 চেয়ে কম রানে 5 উইকেট পড়ে যাবার পর কোনো দলের সর্বোচ্চ জুটি 86 রানের। এক টেস্ট আগে দক্ষিণ আফ্রিকায় পরপর 2 টেস্টে 100-র নিচে অল আউটের সেই ঘটনা ফিরে আসার আশঙ্কা। অথসাগরে যখন কুলকিনারা খুঁজে পাওয়া দেয়, বিরাট কালো সেই নীরের মধ্যে
হতাশ মনে পড়ে না থেকে লড়াইয়ের অনন্য অসাধারণ বীরত্বের গল্প লিখেছেন দুই ব্যাটার অভিজ্ঞ মুশফিক ও লিটন। দুজনের দারুণ রসায়ন। আগে 15 ওভারের মধ্যে 3 বার 100 রানের জুটি গড়েছেন, শেষটি কদিন আগে চট্টগ্রামে। সেটারই পুনর্মঞ্চে এনে কালো মেঘের ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে বাংলাদেশের আলোর আভা। সেশনে তাদের অনবদ্য ব্যাটিংয়ে করুণারত্নাদের চোখে আঁকা স্বপ্ন ধূসর হয়েছে। চট্টগ্রামে সেঞ্চুরি মিস করা লিটন 47-এ জীবন পর সুযোগ লুপতে এবার আর ভুল করেননি। বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি, প্রথম 5000 রানের মাইল ফলক স্পর্শ। সব প্রথমেই মুশফিক তার প্রিয় প্রতিপক্ষ লঙ্কানদের বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন। ক্যারিয়ারে নবম, শ্রীলঙ্কানদের বিপক্ষে তৃতীয়। লিটন মুশফিকের ব্যাটে বড় রান, বাংলাদেশ আশায় প্রথম ইনিংসে বড় স্কোরে। সুব্রত ববি, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে মুশফিক লিটনের ব্যাটিংকে নিজের কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা জুটি হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে দুই ব্যাটারের শতকের প্রশংসা করেছেন তিনি। আমার দেখা টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা জুটি ছিল এটি। মুশফিক ও লিটন যেভাবে ইনিংস টেনে নিয়ে গেছে তা ছিল অসাধারণ। দ্বিতীয় দিনের প্রথম ঘন্টায় দুজনের ব্যাটিং তাই খুবই গুরুত্বপূর্ণ। এই টেস্টে বড় স্কোর পেয়ে গেলে পরের কাজটা হবে বোলারদের। গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে গিয়ে আহত হয় 10 শ্রমিক। 7 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তারা। কালিয়াকৈরের কাঠালিয়ায় কারখানাটির অবস্থান। ফায়ার সার্ভিসের 14টি ইউনিট সোমবার সন্ধ্যার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে দুপুর 12টার দিকে কারখানার লার্জ ভলিউম প্যারেন্টাল ইউনিটে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে এলাকাবাসী ও কারখানার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। এতে আহত হয় 10 শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। আগুনের ব্যাপকতায় পরে গাজীপুর, ইপিজেড, মির্জাপুর এবং ঢাকা থেকে সেখানে আরও 11টি ইউনিট পৌঁছায়। ঝালকাঠিতে পুরনো সেতুর 1.5 টন লোহার মালামাল বিক্রির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান আবুল বাশার খানের বিরুদ্ধে। সোমবার ট্রাকে বরিশাল নেয়ার পথে স্থানীয়রা লোহার মালামাল আটক করে। পরে পুলিশ তা জব্দ করে। সেতুর মালামাল বিক্রির জন্য চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইউপি সদস্যসহ স্থানীয়রা। তবে তা অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান আবুল বাশার। স্থানীয়দের অভিযোগ, পোনাবালিয়া ইউপির নয়াখালের সেতু সহ 2টি আয়রন সেতু পুরনো হয় ভেঙে যায়। 2021 সালে 2টি সেতু নির্মাণ করে দেয় এলজিইডি। আর পুরনো সেতুগুলোর লোহার 1.5 টন মালামাল রাখা হয়েছিল ইউপি চেয়ারম্যানের গ্রামের বাড়িতে। গোপনে এক ব্যবসায়ীর কাছে ওই মালামাল বিক্রি করেন তিনি। ট্রাকে নিয়ে যাওয়ার সময় তা ধরা পড়ে। সঠিক পথেই আছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন ফোবানা। তাই বিশাল এই সংগঠনকে নিয়ে ভুলভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই বলে জানালেন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা বা ফোবানার নেতারা। স্থানীয় সময় সোমবার পরবর্তী ফোবানার ভেন্যু শিকাগোর তে আসতে প্রবাসীদের আহ্বান জানানো হয় হোস্ট কমিউনিটির পক্ষ থেকে। ফোবানা মিডিয়ার পার্টনার এনটিভি ইউএসএ। শিকাগো থেকে জানাচ্ছেন এনটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি পুলক মাহমুদ। যুক্তরাষ্ট্রের উইন্ডি সিটি খ্যাত এবং বাংলাদেশের গর্ব প্রখ্যাত স্থপতি এফআর খানের স্মৃতি বিজড়িত শিকাগোয় 30 বছর পর আবারও বসবে ফোবানার 36তম সম্মেলন। দীর্ঘদিন পর আবারও স্বাগতিক হচ্ছে শিকাগো, আর তাতে স্বভাবতে উচ্ছ্বসিত হোস্ট কমিটি সহ এখানকার স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে স্বাগতিক স্বর শিকাগোয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে আয়োজক কমিটির পক্ষ থেকে এর সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় জানানো হয় আগামী 2, 3 ও 4 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের ফোবানা সম্মেলন। শিকাগোয় অনুষ্ঠেয় এই সম্মেলনকে সফল করে তুলতে নিজেদের প্রস্তুতির কথা জানান আয়োজকরা। আপনাদেরকে আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ শিকাগোল্যান্ডের পক্ষ থেকে এবং ফোবানা 2022 হোস্ট কমিটির পক্ষ থেকে যে যেখানে আছেন আপনাদেরকে আপনাদের সপরিবারে বন্ধুবান্ধব নিয়ে লেবার ডে উইকেন্ডে সেপ্টেম্বরের 2, 3 এবং 4 ফ্রাইডে, স্যাটারডে, সানডে শিকাগোতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অতীত থেকে বর্তমানে অনেক শক্তিশালী। ফোবানাটা আপনাদের জন্য, ফোবানাটা শুধু কোনো লিমিটেড ব্যক্তির জন্য না। এ সময় ফোবানার এবারের হোস্ট কমিটি ছাড়াও হাজির ছিলেন বিভিন্ন স্টেট থেকে আসা ফোবানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ঐক্যবদ্ধ ফোবানাকে আরও শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান তারা। Fobana is going to the right direction.
ফোবানাকে নিয়ে উত্তর আমেরিকাতে যেই কিছু লোক বিভ্রান্তির সৃষ্টি করছে এবং যাতে ওই ব্লেমটা আমাদের কাছে না আসে, আমরা সবাইকে একত্রে নিয়ে কাজ করতে চাই এবং এই নর্থ আমেরিকা অর্গানাইজেশনটাকে যদি আমরা ইফ ওয়ার্কিং টুগেদার, তাহলে আমরা নেক্সট প্রজন্মের কাছে আমরা ফোবানার ভাবনাটিকে তুলে দিতে পারবো। অ্যান্ড দ্যাটস ওয়াই এটা আমাদের গোল, তাতে করে তারা যাতে আমাদের এই টর্চ, এই লেগেসিটা ক্যারি করতে পারে। অনুষ্ঠানের শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এর আগে ফোবানার এবারের ভেন্যু সহ অন্যান্য সুযোগ সুবিধা ঘুরে দেখেন সংগঠনের কর্মকর্তারা। শিকাগোর নর্থ শোর সেন্টার ফর পারফর্মিং আর্টসের জমকালো কনভেনশন হলে অনুষ্ঠিত হবে ফোবানার মূল অনুষ্ঠান। ভেন্যুর পাশেই হোটেলে আমন্ত্রিতদের থাকার ব্যবস্থা করা হয়েছে। একই সাথে ভেন্যু সংলগ্ন সুপরিসর জায়গা জুড়ে রয়েছে মেলা আয়োজনের ব্যবস্থাও। পুলক মাহমুদ, এনটিভি নিউজ, শিকাগো। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত গণকমিশনের অর্থের উৎস ও দুটি সংগঠনের সদস্যদের সম্পদের অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে স্মারকলিপি দিয়েছেন ১১ জন আলেম। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে দুদকের সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের কাছে তারা এই স্মারকলিপি দেন। ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যানারে এ স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির পীর মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে ১১ জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে দুদকে যায়। তারা বলেন, গণকমিশন ১১৬ জন আলেম ও ইসলামী বক্তা এবং সহস্রাধিক মাদ্রাসার বিরুদ্ধে ২০০০ পৃষ্ঠার যেসব অভিযোগ এনেছে এর কোনো ভিত্তি নেই। বাংলাদেশের কাছে রাশিয়া অপরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এই তেল কিভাবে কেনা যায় তা পর্যালোচনা করা হচ্ছে। সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক কর্মশালায় এই কথা বলেন তিনি। রাশিয়া কি শুধু তেলের প্রস্তাব দিচ্ছে না, অন্য ক্রুড অয়েলের প্রস্তাব আমরা পেয়েছি একটা, বাট হ্যাঁ এটা যাচাই বাছাই করা দেখা হচ্ছে। সরকারি লেভেলে কিভাবে আনবো, কিভাবে দেওয়া হবে, এটা বিপিসি দেখতেছেন ওই বিষয়টা। এই মুহূর্তে আমাদের তেলের দাম আমরা এখন সমন্বয় করতে চাচ্ছি না, কমাতেও চাচ্ছি না, বাড়াতে চাচ্ছি না, আমরা স্টেবল রাখতে চাই। সীমান্তবর্তী জেলা নওগাঁয় আম উৎপাদন বেড়েছে অনেক। পুরো দেশসহ বিদেশেও সুনাম কুড়িয়েছে নওগাঁয় উৎপাদিত সুস্বাদু নানা জাতের আম। বিশেষ করে আম্রপালি জাতের আমের জন্য সুখ্যাতি কুড়িয়েছে নওগাঁ। কাল থেকে আনুষ্ঠানিকভাবে নওগাঁ সহ দেশের বাজারে আসছে চলতি মৌসুমের এই জেলার আম। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। বরেন্দ্র জেলার নওগাঁর ১১টি উপজেলার মধ্যে আম উৎপাদনে প্রসিদ্ধ হচ্ছে সীমান্তবর্তী সাপাহার, পোরশা, পত্নীতলা ও ধামইরহাট উপজেলা। আম চাষ লাভজনক হওয়ায় প্রতি বছরই হাজার হাজার হেক্টর জমিতে সম্প্রসারিত হচ্ছে আম বাগান। দেশের দ্বিতীয় বৃহত্তম আমের মোকাম হিসেবে পরিচিতি লাভ করেছে সাপাহার উপজেলার আমের মোকাম। বর্তমানে আম বাগানগুলোতে দেশি জাতের পাশাপাশি বিদেশি জাতের আম, বানানা, কাটিমন, পালমা, মিয়াজাকি, রেড এম্পায়ার, রেড আইভরি ও কোহিনুর জাতের আমও চাষ হচ্ছে। বাধা বিঘ্নি নাই, অন্যান্য রোগ বালা মুসিবত অন্যান্য বছর যেরকম ছিল তার থেকে অনেক ভালো। এবার আবহাওয়াটাও আকাশের ভালো, আমাদের আমও বাম্পার প্রচুর আইছে। এই সুমিষ্ট আম রূপালি, এটা যেটা দেখতেছেন এটা আম রূপালি, এটা আসলে বর্তমানে সবচেয়ে সুস্বাদু আম এবং এইটা আমরা বাজারজাতকরণের এখানকার কৃষক সবচেয়ে বেশি লাভবান। করোনার কারণে গত ২ বছর লোকসানে ছিলেন চাষিরা। এবার আমের ফলন ভালো হওয়ায় লোকসান পুষিয়ে নিতে পারবেন বলে আশা তাদের। আমি এই বাগান থেকে ধরে রাখছি ১,২০,০০০ থেকে ১,৫০,০০০ পর্যন্ত আম বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। আমের ফলন ভালো থাকায় লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশাবাদী এই কর্মকর্তা। এই গত বছর আমাদের আম রপ্তানিও কম হয়েছিল, এই বছর আমরা নিরাপদ কিছু আম উৎপাদনের প্রচেষ্টা করছি, কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা আশা করি গতবারের তুলনায় এবার আমরা বেশি আম বিদেশেও রপ্তানি করতে পারবো বলে আশা করি। জেলার আম চাষিরা যেন সঠিক ও সুন্দরভাবে আম বাজারজাত করতে পারেন, সেজন্য ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আম পরিপক্ক অবস্থায় আমরা যাতে মানুষকে পৌঁছে দিতে পারি সেজন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যে উপজেলাসমূহে এ নিয়ে সভা হয়েছে এবং বাজারগুলি যাতে সুশৃঙ্খল পরিবেশে এই আম বেচা কেনা করতে পারে সেজন্য নানা রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলায় ২৯,৪৯০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আম চাষ হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ।
চীন তাইওয়ানে হামলা করলে যুক্তরাষ্ট্র দেশটিকে প্রত্যক্ষভাবে সামরিক সহায়তা দেবে এমন ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আরও বলেন, তাইওয়ানের সাথে যুদ্ধ খেলা চীনের জন্য খারাপ পরিণতি বয়ে আনবে। জাপানে সফররত প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেন, ইউক্রেনে হামলা করে রাশিয়া যে ভুল করেছে, তাইওয়ানে একই ভুল করতে পারে চীন। জাপানে দেয়া এই বক্তব্যের মাধ্যমে হোয়াইট হাউস দীর্ঘ সময় ধরে চীন তাইওয়ান সম্পর্কে ভারসাম্য রক্ষার যে নীতি অনুসরণ করেছিল তা থেকে জো বাইডেন বের হয়ে গেছেন বলে এরই মধ্যে মন্তব্য করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তারা বলছেন, তাইওয়ান আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র কি করবে সে সম্পর্কে এর আগে যুক্তরাষ্ট্র কখনোই স্পষ্ট করেনি। ইতিমধ্যে এক প্রতিক্রিয়ায় চীন পররাষ্ট্র দপ্তর বলেছে, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। এ সত্য মেনে নেয়াই যুক্তরাষ্ট্রের জন্য উত্তম বলে জানান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। ইউক্রেনীয় নিরস্ত্র এক বেসামরিক নাগরিককে হত্যার দায়ে রাশিয়ার এক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের একটি আদালত। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো যুদ্ধাপরাধের দায়ে সোমবার রুশ এই সৈন্যকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 21 বছর বয়সী রাশিয়ান ট্যাঙ্ক কমান্ডার ভাদিম শিশিমারিন গত 28 ফেব্রুয়ারি উত্তর পূর্ব ইউক্রেনের চুপাখিভা গ্রামে 62 বছর বয়সী ওলেকজান্ডার শেলিপভকে গুলি চালিয়ে হত্যা করেন। রুশ সামরিক বাহিনীর নির্দেশ পাওয়ার পর তিনি গুলি চালিয়ে নিরস্ত্র ওই ইউক্রেনীয়কে হত্যা করেন বলে আদালতের কাছে স্বীকারোক্তি দেন। খেলার খবর। ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হওয়ার সুযোগটা বাংলাদেশের জন্য এখন অনেক কঠিন। তবে অন্য যে কোনো টুর্নামেন্টের স্বাগতিক হতে পারে বাংলাদেশ। দেশের গণমাধ্যমের সাথে আলাপকালে একথা বলেছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। বাংলাদেশ সফরের গত 2 দিন আমার দারুণ কেটেছে। তবে একদিনের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক হবার সুযোগ বাংলাদেশের জন্য এখন অনেক কঠিন। 2023 বিশ্বকাপের একক আয়োজক হিসেবে ভারতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ যদি আইসিসির অন্য কোনো টুর্নামেন্ট চায়, সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে। খবর শেষ করছি ভিন্ন রকমের এক নিলামের খবর দিয়ে। পছন্দের তারকাদের ব্যক্তিগত সামগ্রী সংগ্রহ করতে পারা ভক্তদের জন্য দারুণ একটি ব্যাপার। এবারে এমনই সৌভাগ্যের অধিকারী হতে পারবেন অনেকেই, কেননা নিলামে উঠতে যাচ্ছে বিশ্বখ্যাত তারকাদের ব্যবহৃত কিছু ব্যক্তিগত সামগ্রী। মিউজিক ভিডিওতে দেখানো দুর্লভ এসব সামগ্রী কেনা যাবে জুলিয়ান্স অকশনে। আফরা আনজুমের ডেস্ক রিপোর্ট। অসম্ভব জনপ্রিয় গান ম্যাটেরিয়াল গার্লের মিউজিক ভিডিওতে ম্যাডোনাকে পরতে দেখা যায় এই ড্রেসটি। এবার নিলামে উঠেছে সুন্দর এই ড্রেসটি। এই ড্রেসটি ম্যাডোনা ম্যাটেরিয়াল গার্লের মিউজিক ভিডিওতে পরেছিলেন। ড্রেসটি আসলে বানানো হয়েছিল মেরিলিন মনরোর জন্য। ম্যাডোনা ম্যাটেরিয়াল গার্লের মিউজিক ভিডিওর জন্য এই ড্রেসটি ভাড়া করে। অকশনের মূল আকর্ষণ হচ্ছে কার্ট কোবেইনের ব্যবহৃত গিটার, যা দেখা গিয়েছিল নির্বাণার স্মেলস লাইক টিন স্পিরিট ভিডিওতে। অকশনে আসার আগে গিটারটি রাখা হয়েছিল সিয়াটলের মোপপ মিউজিয়ামে। গিটারটি এর আগে 20 লাখ টাকায় বিক্রি করা হলেও ধারণা করা হচ্ছে এবারের দাম আরও বাড়বে। আমরা সবাই এই গিটারটি মিউজিক ভিডিওতে দেখেছি। মিউজিক ভিডিওটি ভোলার মতো নয়। অকশনের সামগ্রীর লিস্টে অন্যতম কলিন হ্যাম্পটনের ড্রাম সেট। এই ড্রাম সেটটি কলিন হ্যাম্পটনের। গত 20 বছর ধরে তার আলমারিতে পড়েছিল ঐতিহাসিক এই ড্রাম সেটটি। এছাড়া বিভিন্ন তারকাদের ব্যবহার পর্যন্ত নিউ ইয়র্ক সিটির হার্ড রক ক্যাফেতে চলবে এই অকশনটি। এছাড়া দরদাতারা অনলাইনেও এই জিনিসগুলোর দাম হাঁকাতে পারবে। আফরা আনজুম, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খবর শেষ করছি, যাওয়ার আগে একে স্টেমটি বা শিরোনামগুলো আরেকবার। ই কমার্সের নামে প্রতিষ্ঠান ও ব্যক্তির মাধ্যমে কত টাকা পাচার হয়েছে এবং নেপথ্যে কারা জানতে চেয়েছে হাইকোর্ট। আবারও ডলারের বিপরীতে কমলো টাকার মান, বেড়েছে রিজার্ভ, রেমিটেন্স পাঠানোর নিয়ম শিথিল। নিত্যপণ্যের দাম বাড়ানোর কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা নিতে পারছে না বলে অভিযোগ ক্যাবের।
লিটন মুশফিকের সেঞ্চুরিতে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ালো টাইগাররা। ঢাকা টেস্টে প্রথম দিনে সংগ্রহ 277 রান। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।